তো আজকে আমাদের তৃতীয় ক্লাস, তাই না? এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস, যেটা আমাদের গত সপ্তাহে বুধবারে হওয়ার কথা ছিল, বাট ওই দিন আনফরচুনেটলি একটা ইমার্জেন্সি কারণে, মানে ইউনিভার্সিটি রিলেটেড ইমার্জেন্সি কারণে আমাকে আসলে শুরু করা লাগছে। তো দেখেন যে আমরা গত সপ্তাহে, মানে গত যে দ্বিতীয় ক্লাসে সর্বশেষ কোথায় ছিলাম সেটা একটু দেখি, যে আমাদের নয়েজ ইনফরমেশন থিওরি ছিলাম, সেটা নয়েজ রেশিও, ঠিক আছে? নয়েজ রেশিও ছিলাম, ওটা একটু রিক্যাপ করি, তারপর আমরা যাচ্ছি গত দিনের যে কন্টেন্ট সেটাকে একবার রিভিউ করে আমাদের আজকের কন্টেন্ট শুরু করব। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পান? মাঝে মাঝে আমার একটু ধরা যে হ্যালো সেই জায়গা থেকে শুরু করি আবার। তো আমরা গত দিনের ক্লাসে, মানে লাস্ট যে ক্লাস, সেকেন্ড ক্লাসে আমরা কিন্তু বেসিক কম্পোনেন্টস অফ এ কমিউনিকেশন সিস্টেম, যে আমাদের একটা কমিউনিকেশন সিস্টেমের বেসিক কম্পোনেন্ট গুলো কি সেটা করেছে জানছি। এখন আমরা এটা জাস্ট একটা সিম্পল একটা কনসেপ্ট, যেটা আমরা আসলে কিভাবে কমিউনিকেশন সিস্টেমটা কাজ করে সেটা নিয়ে আসলে ধারণা দিচ্ছে, যে আসলে এখানে আমাদের কমিউনিকেশন সিস্টেমে ট্রান্সমিটার আছে, চ্যানেল আছে, রিসিভার আছে, মানে এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল কম্পোনেন্ট। আমাদের কমিউনিকেশন সিস্টেম গঠন করা ফান্ডামেন্টাল কম্পোনেন্ট হচ্ছে এই অংশগুলো। এখন আমরা আমাদের যে কোর্স, এই কোর্সটাতে আসলে এইগুলোকে ডিটেইলসে এক্সপ্লোর করব, আমাদের এই কোর্স কন্টেন্ট ডিটেইলসে এক্সপ্লোর করার জন্য। তো আমরা শুরু করেছি কোথা থেকে? যে শুরু করেছি যে আমাদের যে চ্যানেল, এই চ্যানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় সিগন্যালগুলো বিভিন্ন কারণে খারাপ হয়, বিভিন্ন কারণে নষ্ট হয়, সেই বিষয়গুলো, যেই ঘটনাগুলো আমরা ব্যাখ্যা শুরু করেছি গত ক্লাসে। যে চারটা ঘটনা নিয়ে কথা বলছি, একটা হচ্ছে অ্যাটেনুয়েশন, ডিসটরশন, নয়েজ এন্ড ইন্টারফারেন্স, তাই না? এই চারটা ঘটনা আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে ঘটে। যে আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমাদের যাওয়ার সময়, মানে এখানে বিভিন্ন টাইপের চ্যানেল থাকতে পারে, হ্যাঁ, ওয়্যারলেস চ্যানেল বা ওয়্যার্ড চ্যানেল, এবং এই ঘটনাগুলো বিভিন্ন চ্যানেলের মধ্যে পৃথক হয়ে থাকে, ঠিক আছে? তো এখন আমরা জাস্ট একটা জেনারেল একটা কনসেপ্ট গ্রো করছি, যে চ্যানেলের মধ্যে দিয়ে সিগন্যালটা যাওয়ার সময় যেসব ঘটনার সম্মুখীন হয়, যেসব লিমিটেশনের সম্মুখীন হয়, যেই ঘটনাগুলো আসলে সিগন্যালের কোয়ালিটিটাকে কমিয়ে দেয়, সেই ঘটনাগুলো চারটা মূলত: ইন্টারফারেন্স, নয়েজ, অ্যাটেনুয়েশন এবং ডিসটরশন। আচ্ছা, এবং আমরা এই বেসিক কম্পোনেন্টগুলো সংক্ষিপ্ত ডিটেইলস নিচে রেখেছি, এবং সাথে হচ্ছে এখানে একটা চিত্রের সাহায্যে মডুলেশনের একটা উদাহরণ আমরা গত ক্লাসে দেখেছি, এখানে ফ্রিকোয়েন্সি মডুলেশনের উদাহরণ দেয়া হয়েছে। আচ্ছা, এরপর আমরা এখানে চ্যানেল, বিভিন্ন টাইপের চ্যানেলের ছবি দেয়া আছে, দেন হচ্ছে রিসিভার, চ্যানেল ইজ কমিউনিকেশন সিস্টেম, এটা নিয়ে তো বললাম একটু আগে, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে ডিটেইলসে দেখা হয়েছে। এরপর আমরা যে বিষয়টা নিয়ে জোর দিয়েছি সেটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। ইন্টারফারেন্সটা যদি আরেকবার বলি তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যে ইন্টারফারেন্স হচ্ছে দুইটা, বলতে পারেন যে সিগন্যাল, একটা সিগন্যাল সাথে আরেকটা সিগন্যাল একসাথে যোগ বা যোগ না, ঠিক? মানে ইন্টারফারেন্সের ঘটনাটা তো আসলে আপনাদের এর আগে ফিজিক্সে পড়ানো। ইন্টারফারেন্স, দুটো ওয়েভ বা দুটো সিগন্যাল দিয়ে ইন্টারফেয়ার করে, এই ইন্টারফারেন্সের ঘটনাটা আপনাদের ফিজিক্সে কন্টেন্ট, এইচএসসি ফিজিক্সে আছে, তাই না? বলছেন না ইন্টারফারেন্স?
ভুলে গেছেন দুইটা ওয়ে ফিজিক্স পার্ট 1 এ থাকা সে আসলে দুইটা ফিজিক্স আসতে পারে ইন্টারমিডিয়েট ফিজিক্স আসতে পারে এটা ফিজিক্স 1 আবার আমাদের আপনাদের এই ইউনিভার্সিটিতে ফিজিক্স কোর্স সেখানে হয়তো ছিল এটা আমি সিলেবাসে পড়া হয় কিনা জানি না ঠিক বাট এটা ইন্টারমিডিয়েট ফিজিক্স 1 এ এটা আছে ইন্টারমিডিয়েট প্রথম ফিজিক্স সেটাতে ইন্টারফারেন্স নিয়ে আছে তো যাই হোক ইন্টারফারেন্স হচ্ছে এখানে দেখেন যে সোজা কথা এখানে চিত্রের সাহায্যে দেখেন যে দুইটা সিগন্যাল একটা সিগন্যালের সাথে হচ্ছে যোগ হচ্ছে আগে মানে একটা সিগন্যাল আরেকটা সিগন্যাল যে তার যে ফেজ কিংবা অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি তার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটাকে আসলে চেঞ্জ করে দিচ্ছে হ্যাঁ তো এখানে দেখেন উদাহরণ হিসেবে যেমনটা মানে যে ঘটনা দেখানো হচ্ছে সেটা হচ্ছে টেলিফোন লাইনস আর সাবজেক্ট টু পাওয়ার লাইন ইন্টারফারেন্স যে ধরেন যে টেলিফোন লাইনটা হচ্ছে একটা ল্যান্ড ফোন ঠিক আছে তো এই ল্যান্ড ফোনটা আসলে আমাদের এই যখন নাকি তার যদি পাওয়ার লাইন যদি থাকে ধরেন যে ল্যান্ড ফোনটার মধ্যে কি আছে একটা সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে না ইলেকট্রিক্যাল সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে ল্যান্ড ফোনটার মধ্যে হ্যাঁ তো এই ল্যান্ড ফোনের যে ইলেকট্রিক্যাল সিগন্যালের সাথে আমাদের পাওয়ার লাইনের যে সিগন্যাল আমাদের পাওয়ার রিসিভ করছে যেটা সিগন্যালগুলো পৃথক এই পাওয়ার লাইনের সিগন্যালটা যদি আমাদের ল্যান্ড ফোনের যে লাইন কমিউনিকেশনের যে লাইন যেটা তথ্য বহন করছে লাইনের সাথে সিগন্যালের সাথে যদি ইন্টারফেয়ার করে তাহলে ওই সিগন্যালটাকে সে নষ্ট করবে আর কি হ্যাঁ তো এই উদাহরণ হিসেবে এটা দেওয়া হয়েছে এছাড়া আমাদের যে মোবাইল ফোনের কথা বলি এই মোবাইল ফোনের বিভিন্ন ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট থাকে তো অন্য একজনের যে সিগন্যাল যে ট্রান্সমিট করতেছে মোবাইল ফোন তার সাথে যদি ইন্টারফেয়ার করে তাহলে আর কি এরকম ইন্টারফারেন্সের ঘটনা ঘটবে ঠিক আছে মানে ডিস্টর্টেড হ্যাঁ মানে ইন্টারফারেন্স হচ্ছে যে আমাদের দেখে যে cellular telephone channels are subject to adjacent cell phone conversations using the same signal frequency মানে একই সিগন্যাল ফ্রিকোয়েন্সি ব্যবহার করতেছে এমন একটা সেল ফোন যদি আপনার সেল ফোনের সাথে যদি সিগন্যালের সাথে যদি ইন্টারফেয়ার করে তাহলে এই ইন্টারফারেন্সের ঘটনা ঘটবে যেটা কি সিগন্যালের বৈশিষ্ট্যকে পরিবর্তন করবে আচ্ছা সিগন্যাল টু নয়েজ রেশিও যে সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে আমরা সোজা কথায় বলতে গেলে যে সিগন্যাল পাওয়ার এবং নয়েজ পাওয়ারের যে রেশিও সেটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও ঠিক আছে এখানে দেখেন টি সিগন্যাল ওভার টি নয়েজ হ্যাঁ টি সিগন্যাল ওভার টি নয়েজ যে সিগন্যাল এবং নয়েজ পাওয়ারের রেশিও এটা হচ্ছে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও আচ্ছা এবং এই সিগন্যাল পাওয়ার এবং নয়েজ পাওয়ারকে আমাদেরকে সিস্টেমের একই পয়েন্টে মেজার করতে হবে এবং এই কারণে আমরা এই জিনিসটাকে এইভাবে প্রকাশ করতে পারি সিগন্যাল অ্যামপ্লিটিউড স্কয়ার ওভার নয়েজ অ্যামপ্লিটিউড স্কয়ার ঠিক আছে এভাবে আমরা এই জিনিসটাকে প্রকাশ করতে পারি কারণ আমরা জানি যে পাওয়ারের সাথে সিগন্যালের অ্যামপ্লিটিউডের একটা সম্পর্ক আছে আচ্ছা এবং আমরা নরমালি এই এসএনআর কে এইভাবে রেশিও আকারে প্রকাশ না করে এইভাবে ডিবি তে বা ডেসিবেল স্কেলে প্রকাশ করে থাকি লগারিদমিক ডেসিবেল স্কেলে প্রকাশ করে থাকি এবং ডেসিবেল স্কেলের প্রকাশটা হচ্ছে এরকম যে 10 log p সিগন্যাল ওভার p নয়েজ ডিবি তে প্রকাশটা কিভাবে করব যে 10 log এখানে 10 ভিত্তিক লগারিদম p সিগন্যাল অর্থাৎ সিগন্যাল পাওয়ার ওভার p নয়েজ অর্থাৎ নয়েজ পাওয়ার আচ্ছা এখানে পাশে দেখেন যে p সিগন্যাল কমাতে db লেখা মাইনাস p নয়েজ কমাতে db লেখা আপনারা জানেন যে লগারিদমের এই বৈশিষ্ট্যটা যে log a ওভার b log a by b এটা কিভাবে লেখা যায় যে log a minus log b তাই না এভাবে লেখা যায় কিন্তু এইজন্য আসলে ওইখানে কিভাবে লেখা হচ্ছে যে 10 log ps অর্থাৎ সিগন্যাল পাওয়ার ওভার pn নয়েজ পাওয়ার এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি যে 10 log ps minus 10 log pn তাই না তো এই ps কে আমরা বলতে পারি যে p সিগন্যাল db হ্যালো এই জন্য আর কি এখানে লেখা আছে আমি আবার ক্লাসে কথা ফিরে আসি ঠিক আছে এই জন্যই দেখেন যে এটা লেখা আছে যে p সিগন্যাল কমা দিয়ে db লেখা হয়েছে কমা দিয়ে db লেখা হয়েছে আর মাইনাস p নয়েজ কমা দিয়ে db লেখা হয়েছে
জিনিসটার মানে বুঝতে পারছেন তো, কেন মাইনাস দেওয়া হলো, কেন মাইনাস দেওয়া হলো সেটা বুঝতে পেরেছেন? যে 10 log p এর যেটা হচ্ছে p সিগন্যাল dB এবং 10 log p এর যেটা হচ্ছে p নয়েজ dB। আচ্ছা, তো এখন আমরা এটা রিলেটেড একটা ছোট্ট একটা উদাহরণ দেখব। স্যার অ্যামপ্লিটিউড থাকলে 20 log 10 হবে তখন। হ্যাঁ, কেন 20? কারণ আমরা জানি এই বিষয়টা জানেন যে log x স্কয়ার এটা কিভাবে লেখা যায়, log x। ঠিক আছে, এই জন্য আসলে এই পাওয়ারটা সামনে চলে আসলে 10 এর সাথে গুণ হয়ে 20 হচ্ছে। আচ্ছা, আমরা এখানে একটা শ্যানন ক্যাপাসিটি ফর্মুলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো শ্যানন ক্যাপাসিটি ফর্মুলা আসলে কি পড়ানো হয়েছে না? আচ্ছা, তো সব কিছু বলে সামনে চলে যাচ্ছি, ঠিক আছে? শ্যানন ক্যাপাসিটি ফর্মুলা হচ্ছে যে কোন একটা চ্যানেলের মধ্য দিয়ে থিওরিটিক্যালি যে সর্বোচ্চ রেটে আমরা ইনফরমেশন ট্রান্সমিট করতে পারি সেটা হচ্ছে শ্যানন ক্যাপাসিটি ফর্মুলা। কি যে কোন একটা শ্যানন, এখানে দেখেন যে তার বর্ণনা লেখা আছে যে শ্যানন হার্টলি থিওরেম টেলস দ্য ম্যাক্সিমাম রেট at which information can be transmitted over a communication channel of a specific bandwidth in the presence of noise। মানে নয়েজের উপস্থিতিতে কোন একটা নির্দিষ্ট ব্যান্ডউইথের চ্যানেল সর্বোচ্চ যে রেটে ইনফরমেশন ট্রান্সমিট করতে পারবে সেটা হচ্ছে শ্যানন ক্যাপাসিটি ফর্মুলা। আচ্ছা, এখানে হচ্ছে b হচ্ছে সিগন্যালের চ্যানেলের ব্যান্ডউইথ, s হচ্ছে সিগন্যালের পাওয়ার, n হচ্ছে নয়েজ পাওয়ার। ম্যাথটা দেখানো হচ্ছে? জি স্যার, জি স্যার। এরপরে একটা স্লাইড বাকি ছিল স্যার, ওই যে এটাও দেখানো হয়েছে শুধু লাস্টে এটা বাকি ছিল। আচ্ছা, আপনাদের ব্যান্ডউইথ, হ্যাঁ ব্যান্ডউইথ নিয়ে কথা বলি। ব্যান্ডউইথ আপনাদের এই কোর্সে দুইটা শব্দ এখন পর্যন্ত জানছি, যে দুটো শব্দ আপনাদের সবচেয়ে কমন, একটা হচ্ছে মডুলেশন আর একটা হচ্ছে ডিমডুলেশন। আরেকটা শব্দ সবচেয়ে কমন ফেস করবেন সেটা হচ্ছে ব্যান্ডউইথ, ঠিক আছে? এই শব্দ তিনটা হচ্ছে আপনাদের কোর্সে সবচেয়ে বেশি আপনারা ফেস করবেন। তো ব্যান্ডউইথ শব্দের মানে কি সেটা জানা দরকার। যে ব্যান্ডউইথ শব্দের মানে হচ্ছে যে the bandwidth of an information signal is the difference between the highest and the lowest frequency contained in that signal। অর্থাৎ কোন একটা সিগন্যালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি যে পার্থক্য, ওইটা হচ্ছে ওই সিগন্যালের ব্যান্ডউইথ। মানে সিগন্যালের ব্যান্ডউইথ বলতে বোঝায় যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি আছে এবং যে সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি আছে তাদের মধ্যে যে পার্থক্য, এই রেঞ্জ আছে সিগন্যালের, সেই রেঞ্জটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথ বোঝাবে। একইভাবে চ্যানেলের ব্যান্ডউইথ হচ্ছে কোন একটা চ্যানেল সর্বোচ্চ যে ফ্রিকোয়েন্সির সিগন্যাল ট্রান্সমিট করতে পারে এবং সর্বনিম্ন যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল ট্রান্সমিট করতে পারে, এই পার্থক্যটা হচ্ছে তো চ্যানেলের ব্যান্ডউইথ। মানে সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে সিগন্যালের সর্বোচ্চ সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির পার্থক্য, চ্যানেলের ব্যান্ডউইথ হচ্ছে চ্যানেলের সর্বোচ্চ সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির পার্থক্য। আচ্ছা, তো এখানে একটা উদাহরণ হিসেবে একটা স্পেকট্রাম আঁকা আছে। যে স্পেকট্রাম হচ্ছে, যে স্পেকট্রাম শব্দটা মানে হচ্ছে যে কোন একটা সিগন্যালকে ফ্রিকোয়েন্সি সাপেক্ষে রিপ্রেজেন্ট করা, যে ফ্রিকোয়েন্সি সাপেক্ষে সিগন্যালের বৈশিষ্ট্য কেমন সেটা দেখানো হচ্ছে স্পেকট্রাম। তো এখানে একটা স্পেকট্রাম দেখানো আছে যেখানে তার ব্যান্ডউইথকে চিহ্নিত করা আছে। এখানে কি হবে যে যদি লেখাটা বোঝা যাচ্ছে না, ছবিটার কোয়ালিটি আসলে খারাপ, তো ছবিটার কোয়ালিটি খারাপ মানে লেখাটা একটু ব্লার মনে হচ্ছে, সোলাতে মনে হচ্ছে, বাট এখানে লেখা আছে যে ব্যান্ডউইথ, এখানে আছে ওমেগা এইচ, এটা হচ্ছে ওমেগা এল, এখানে লেখা আছে ফ্রিকোয়েন্সি, এখানে লেখা আছে অ্যামপ্লিটিউড, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ভার্সাস অ্যামপ্লিটিউড, অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে কোন একটা সিগন্যালের অ্যামপ্লিটিউড কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা এখানে বোঝানো হয়েছে। তো দেখেন যে এটা হচ্ছে কোন একটা সিগন্যাল সর্বনিম্ন এবং এটা হচ্ছে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি, এবং এই যে পার্থক্যটা, এই যে রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে ব্যান্ডউইথ। মানে ওমেগা এইচ সর্বোচ্চ, ওমেগা এল হচ্ছে সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি, এবং এই যে ফ্রিকোয়েন্সির যে পার্থক্য, এই রেঞ্জটা হচ্ছে ওই সিগন্যালের ব্যান্ডউইথ। স্যার এটাতে স্যার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমরা কি আমরা নরমালি ফ্রিকোয়েন্সি এটা কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, তারপরে আপনারা জানেন স্যার 0.7 মানে এটা হচ্ছে আপনার -3 ডিগ্রি, মানে হচ্ছে এটা যদি 1 হয় তার চেয়ে 3 ডিগ্রি কম, এমন একটা পয়েন্টকে আপনার মানে 3 ডেসিবেল কম, ঠিক আছে?
পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এই পয়েন্টের সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি এবং 3 ডিবি কম এই পয়েন্টটাকে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ধরা হয়েছে। সেই -3 জিবি এটা সবসময় দেখি যে ফ্রিকোয়েন্সি স্পেক্ট্রাম আমাদের নেই -3 জিবি এর সিগনিফিকেন্স -3 ডিবি মানে হচ্ছে তার যে অ্যাকচুয়াল যে মান তার 3 ডিবি কমে গেছে, ঠিক আছে? 3 ডিবি কমে গেছে। তো এটার ডিসকাশনে এখন যাব না, কারণ এটা আমাদের আসলে লাগবে না। মানে ডিবিটা কি, যে আপনারা যখন ওই যে এর আগের সেন্সেশন ফিল্টার যখন স্টাডি করছেন, ফিল্টারের সময় স্টাডি করছেন বুঝেন, মানে সেক্ষেত্রে ফিল্টারের সময় যখন স্টাডি করছেন তখন কেমন জিনিসটা যে আমাদের যে অ্যামপ্লিটিউড, ঠিক আছে, অ্যামপ্লিটিউড তার যে মান অ্যাকচুয়াল যে মান যেটা আমরা পাস করতেছে তার ফিল্টারের ব্যান্ড থেকে এই কনসেপ্টটা আসছিল, তাই না? তো এই 3 ডিবি কমে যাওয়া মানে হচ্ছে ধরেন যে দেখেন ওখানে 1 লেখা আছে, 1 থেকে এটা 0.707 হয়ে গেছে। এটা যদি ডেসিবেল দিয়ে প্রকাশ করেন যে কতটুকু কমে গেছে সেটা প্রকাশ হবে -3, মানে এই যে কমে গেছে যাওয়াটা ডিবি দিয়ে প্রকাশ করেন সেটা হবে -3। এটা যদি -3 ডিবি লেখা হয় সেটা পরবর্তী আর বলছে বা এই মাসের পরে 5000 টাকা বলে গেলাম দিলাম -2 মিলিয়ন টাকা -2 মিলিয়ন কেন? এটার এক্সাক্ট কারণটা এই মুহূর্তে আমার খেয়াল আসছে না, বাট এটা একটা এক্সপ্লেনেশন আছে। এটা ফিল্টারের যে স্টাডি করতে ওটার সাথে ওইখানে এটা এক্সপ্লেনেশনটা এক্সপ্লেনেশনটা এখন খেয়াল আসছে। দেখেন যে আচ্ছা আমাদের এই স্লাইডটা কমপ্লিট, ঠিক আছে? এই স্লাইডটা কমপ্লিট। স্যার আমাদের নেক্সট উইকে সিটি নেবেন? নেক্সট উইকে কি আমাদের সিটি নেবেন? আমাদের প্ল্যানিং কি ছিল? 28 তারিখ স্যার সিটি ওয়ার্ক। 27 জন স্যার। নেক্সট অবশ্যই সিটি। নেক্সট উইকে তাও স্যার ওই স্লাইডটা আর এই স্লাইডটা এই দুটোর মধ্যে সোমবার পরীক্ষার করাটা যদি কভার করে নেন সেটা আপনাদের আসলে সুবিধা দিবে। হ্যাঁ, এটা আসলে আপনাদের একটা মাল্টি বেনিফিট দিবে পরীক্ষার প্রস্তুতি স্যার টাইপস অফ কমিউনিকেশন সিস্টেম আমাদের আসলে আমাদের প্রথম 3টা ক্লাসের যে টার্গেট সেই টার্গেটটা আসলে পূরণের জন্য যে বিষয়গুলো আসবে তার মধ্যে আছে এই টাইপস অফ ট্রান্সমিশন। তো দেখেন যে এখানে আমাদের এই টাইপস অফ ট্রান্সমিশন দুই রকমের লেখা আছে, একটা হচ্ছে বেস ব্যান্ড আর একটা হচ্ছে পাস ব্যান্ড, ঠিক আছে? মানে বেস ব্যান্ড ট্রান্সমিশন আর একটা হচ্ছে পাস ব্যান্ড ট্রান্সমিশন। এখন বেস ব্যান্ড কি আর পাস ব্যান্ড কি সেটা নিয়ে আমরা ডিটেইলসে পরবর্তী স্লাইডগুলোতে আসবে। মানে আমরা দেখেন যে এখানে ট্রান্সমিটারের থ্রুতে ট্রান্সমিটার কি আমাদের ট্রান্সমিটার হচ্ছে চ্যানেলের মধ্যে দিয়ে সিগন্যালটাকে পাঠানোর জন্য যে প্রয়োজনীয় পরিবর্তন দরকার সেই কাজটা করে হচ্ছে ট্রান্সমিটার, ঠিক আছে? আর রিসিভার হচ্ছে চ্যানেল থেকে রিসিভ করা সিগন্যালটাকে আবার পরিবর্তন করে আবার ইউজার ইনটে মানে ইউজারের অ্যাক্সেস করার মতো করে পরিবর্তন করে, এটা হচ্ছে রিসিভার করে। তো এখন ট্রান্সমিটার হচ্ছে মডুলেশন করে, রিসিভার হচ্ছে ডিমডুলেশন করে। চ্যানেলের মধ্যে আসলে এই সিগন্যালটাকে আমরা বিভিন্নভাবে পাঠাতে পারি। তো দুই প্রকারের কথা লেখা আছে, একটা হচ্ছে বেস ব্যান্ড আর একটা হচ্ছে পাস ব্যান্ড। মানে বেস ব্যান্ড ট্রান্সমিশন হচ্ছে আমাদের যে মেইন যে সিগন্যালটা আছে মানে ইনফরমেশন ক্যারিং যে সিগন্যাল, হ্যাঁ, এই সিগন্যালটাকে আমরা যদি কোনো মডিফিকেশন ছাড়া যদি পাঠাই সেটা হচ্ছে বেস ব্যান্ড ট্রান্সমিশন। মানে বেস ব্যান্ড সিগন্যালটাকে যদি আমরা কোনো প্রকারের চেঞ্জ ছাড়া যদি পাঠাই সেই হ্যাঁ সেটা হচ্ছে আমাদের বেস ব্যান্ড ট্রান্সমিশন। আর মডুলেশন করে যদি পাঠানো হয় সেটা হচ্ছে পাস ব্যান্ড ট্রান্সমিশন বা ক্যারিয়ার মডুলেশন, ঠিক আছে? তো এই দুইটা কনসেপ্টের বিস্তারিত পরবর্তী স্লাইডগুলোতে আছে। তো
তো বেসব্যান্ড ট্রান্সমিশন কি, যে বেসব্যান্ড হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ। যে প্রথম পয়েন্টটা দেখেন যে বেসব্যান্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি ব্যান্ড অফ দ্য অরিজিনাল মেসেজ সিগন্যাল ফ্রম দ্য সোর্স। ঠিক আছে, মানে ফর এক্সাম্পল আপনার যে আমি যদি ফর এক্সাম্পল কথা যা বলছি বা আপনি যদি ফোনে কথা বলেন, ফোনে কথা বলার সময় এটা কি ইলেকট্রিক্যাল সিগন্যাল পরিবর্তন হয়, তাই না? এটা মাইক্রোফোনটা কি যে আমার শব্দটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে, তারপর সেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে সেটা এরপরে যে চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে যাওয়ার মতো করে চেঞ্জ করে হচ্ছে মডুলেটর, তাই না? তো এখন আমার যদি সিগন্যালটাকে ধরেন যে আপনি অডিও রেকর্ড করলেন, আপনার মোবাইল ফোনে অডিও রেকর্ডার আছে, তাই না? এটা কি অডিও রেকর্ডার আপনার মোবাইলে ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে সেভ হয়ে আছে না সিগন্যালটা, মানে ভয়েসটা কি ইলেকট্রিক্যাল আকারে আপনার ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে মোবাইলে সেভ হয়ে আছে। এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে যদি পাঠাতে চাই তখন হচ্ছে মডুলেশন করতে হবে। এখন যদি এমনটা হয়, এমন যদি মডুলেশন, এমন যদি কমিউনিকেশন সিস্টেম যদি তৈরি করা হয় যে এই সিগন্যালটাকে অরিজিনাল সিগন্যালটাকে পাঠাবে, সেটা হচ্ছে বেসব্যান্ড ট্রান্সমিশন। অরিজিনাল সিগন্যাল পদ্ধতি আছে নাকি ট্রান্সমিটার মধ্যে যে সিগন্যালটা মানে ট্রান্সমিটারে উইদাউট এনি মডিফিকেশন চ্যানেলের মধ্যে পাঠাবে, সেটা হচ্ছে বেসব্যান্ড ট্রান্সমিশন। আমাদের কোনো ক্যারিয়ার মিস থাকে না, ক্যারিয়ার থাকবে না, ক্যারিয়ার ইনভলভ না, ক্যারিয়ার দরকার নাই, এমন মডুলেশন, এমন ট্রান্সমিশন টেকনিক হচ্ছে বেসব্যান্ড। আচ্ছা রেঞ্জ হ্যাঁ, মানে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে পাঠানো হচ্ছে বেসব্যান্ড ট্রান্সমিশন। এখন বেসব্যান্ড ট্রান্সমিশনটা মানে বেসব্যান্ড অডিও সিগন্যাল বা বেসব্যান্ড ভিডিও সিগন্যালকে আমরা যদি ডিরেক্টলি যদি পাঠিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের বেসব্যান্ড ট্রান্সমিশন। এখন বেসব্যান্ড ট্রান্সমিশনের আসলে অসুবিধা আছে অবশ্যই, এটা আসলে ইউজ করা আসলে সম্ভব না। হ্যাঁ, অনেক লিমিটেশন আছে। এটা আপনি ব্যবহার করতে পারেন ধরেন যে আপনি ডেডিকেটেডলি একদম আলাদা আইসোলেটেড একটা কমিউনিকেশন সিস্টেম বানালে, যেটার সাথে আসলে বাইরের জগতের ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই, সেই ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। হ্যাঁ, আপনি নিজের মতো করে একটা কমিউনিকেশন সিস্টেম বাসার মধ্যে বানালে, যেটার মধ্যে বেসব্যান্ড সিগন্যাল পাঠালে আসলে প্রবলেম হবে না, বাইরের কোনো সিগন্যালটাকে ইন্টারফেয়ার করবে না বা ক্ষতিগ্রস্ত করবে না, তা সেক্ষেত্রে সম্ভব। হ্যাঁ, তো দেখেন যে আসলে মানে ধরেন যে আমি কথা বলতেছি, আপনি কথা বলতেছেন, হ্যাঁ, এইগুলোর ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো আসলে একই ফ্রিকোয়েন্সি রেঞ্জ অকুপাই করতেছে। ঠিক আছে, আমরা যে কথা বলছি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ কিন্তু দখল করতেছে। এখন এই দুইজন মানুষের একই ফ্রিকোয়েন্সি রেঞ্জে থাকে কথা যদি বেসব্যান্ড ট্রান্সমিশন করতে চাই, দুটো কথাই কি একটা সিগন্যাল প্রেজেন্ট হয়ে যাবে, সিগন্যালগুলো মাইক্রো হয়ে যাবে এবং আমরা রিসিভার সাইডে রিসিভ করতে পারবো না, তাই না? তো এভাবে কিন্তু আমরা কিন্তু একজন মানুষ না, দুইজন মানুষ না, শত শত মানুষ সাইমultaneously কমিউনিকেশন করতেছে, তাই না? মোবাইল ফোনে একটা এলাকা থেকে কি অনেক মানুষ একই টাইমে কথা বলতেছে, তো এই বেসব্যান্ড ট্রান্সমিশন করলে এটা কিন্তু আমাদের রিসিভ করা সম্ভব হতো না, তাই না? আবার ধরেন যে রেডিও রিসিভ করা, রেডিও সিগন্যাল রিসিভ করা বা টেলিভিশন দেখা, এগুলো তো একই বিষয়ের সাথে সম্পর্কিত। যে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জে ট্রান্সমিট করতেছে, বিভিন্ন রেডিও চ্যানেল বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জে ট্রান্সমিট করতেছে। তো আমাদের বেসব্যান্ড ট্রান্সমিশনটা আসলে এই কারণে পসিবল না, কারণ আমাদের ভয়েস গুলো আসলে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জ অকুপাই করতেছে এবং একাধিক মানুষের একই ফ্রিকোয়েন্সি রেঞ্জ দখল করে সিগন্যালকে পাঠানো আসলে সম্ভব না। এই জন্য আসলে বেসব্যান্ড ট্রান্সমিশন এই ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য সম্ভব না। এটাই বলা আছে যে cannot be effectively transmitted over the wireless channel, can be transmitted through a wired channel for dedicated transmitter receiver pair। যার কথা বললাম যে আপনি যদি নিজের জন্য একটা যদি ট্রান্সমিটার রিসিভার সহ যদি একটা বানান কমিউনিকেশন সিস্টেম, সেই ক্ষেত্রে আসলে এটা বেসব্যান্ড ট্রান্সমিশনটা অ্যাপ্লিকেবল। আদারওয়াইজ এই জিনিসটা আসলে ওয়্যারলেস কমিউনিকেশন বা অ্যাডভান্সড কমিউনিকেশন সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল না। এরপর আসলে মডুলেশন করে যে ট্রান্সমিশন, সেটাকে পাস ব্যান্ড ট্রান্সমিশন বলা হয়। যে বেসব্যান্ড সিগন্যাল ইজ মডিফাইড উইথ এ হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার। ঠিক আছে, বেসব্যান্ড সিগন্যালকে মডিফাই করা হয় হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল দ্বারা। The amplitude, frequency or phase of the carrier is varied according to amplitude of a baseband signal, which is called modulation। মানে পাস ব্যান্ড ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা মডুলেশন ব্যবহার করি। ঠিক আছে, মানে মডুলেশন হচ্ছে এমন একটা ঘটনা যেখানে আমাদের ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি কিংবা ফেজ আমরা পরিবর্তন করি বেসব্যান্ড সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী। ঠিক আছে, এবং মডুলেশন শিফট দ্য বেসব্যান্ড সিগন্যাল টু এ হায়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এবং মডুলেশন বেসব্যান্ড সিগন্যালের যে স্পেকট্রাম
মানে ফ্রিকোয়েন্সি তাকে একটা হায়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করে, সরিয়ে দেয়। তো লাস্টের পয়েন্টটা আপনারা রিয়েলাইজ করতে পারবেন, মানে বুঝতে পারবেন যখন আমরা বিভিন্ন টাইপের মডুলেশন নিয়ে স্টাডি করব, যে কিভাবে আসলে আমাদের মডুলেশন বেস বেড সিগন্যালটাকে হায়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জে শিফট করে। এটা রিয়েলাইজ করতে পারবেন যখন ম্যাথমেটিক্স ম্যাথ দেখাবো, বা ধরেন যে যখন বিভিন্ন টাইপের মডুলেশনগুলো আসবে ডিটেইলসে ম্যাথমেটিক্স সহ, সেগুলো তখন রিয়েলাইজ করতে পারবেন লাস্টের পয়েন্টে। আপাতত জেনে রাখেন যে মডুলেশন হচ্ছে বেস বেড সিগন্যালটাকে হায়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জে শিফট করে, মানে সরিয়ে দেয়। আচ্ছা, তো এখন দেখেন যে পরবর্তী স্লাইডে দেখি, এখানে দেখেন যে এনিমেশনের সাহায্যে আমাদের দুই প্রকারের মডুলেশনকে দেখানো হচ্ছে। এখন আমরা জানি যে মডুলেশন ইজ এ প্রসেস where some characteristics of a high frequency carrier wave is varied in accordance with the amplitude of an information bearing signal। অর্থাৎ মডুলেশন একটা প্রক্রিয়া যেখানে কোন একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারে কোন একটা বৈশিষ্ট্যকে চেঞ্জ করা হয় ইনফরমেশন বেয়ারিং সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী। ঠিক আছে, তো যেমন এখানে উদাহরণ হিসেবে এই প্রথম সিগন্যালটা হচ্ছে ম্যাসিভ সিগন্যাল, দ্বিতীয় সিগন্যালটা হচ্ছে এএম সিগন্যাল, এটা হচ্ছে এফএম সিগন্যাল। তো এখানে দেখেন যে সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী এএম সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে এবং এফএম সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে কিভাবে, এখানে অ্যামপ্লিটিউড বেশি, এখানে অ্যামপ্লিটিউড বেশি, অ্যামপ্লিটিউড কম, অ্যামপ্লিটিউড কম। মানে এএম সিগন্যালের ক্ষেত্রে হচ্ছে মূল সিগন্যালের সাথে সম্পর্ক হচ্ছে এরকম, মূল সিগন্যাল যেখানে অ্যামপ্লিটিউড বেশি, এএম সিগন্যাল সেখানে অ্যামপ্লিটিউড বেড়ে যাবে, মূল সিগন্যালের যেখানে অ্যামপ্লিটিউড কম সেখানে এএম সিগন্যালের অ্যামপ্লিটিউড কমে যাবে। আগে কথা শুনতো এফএম এর ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে, যেখানে আমাদের অ্যামপ্লিটিউড বেশি সেখানে ফ্রিকোয়েন্সি বেশি, অ্যামপ্লিটিউড কম সেখানে ফ্রিকোয়েন্সি কম। ফ্রিকোয়েন্সি শব্দটা মানে কি, যে একটা সিগন্যাল এক সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া মানে হচ্ছে এক সেকেন্ডে বেশি সাইকেল কমপ্লিট হচ্ছে, ফ্রিকোয়েন্সি কমে যাওয়া মানে এক সেকেন্ডে কম সাইকেল কমপ্লিট হচ্ছে। তো আমাদের আসলে এইটা একটা মডুলেশনের একটা উদাহরণ, যে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে আমরা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের সাথে রিলেট করতেছি, হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের সাথে সম্পর্কিত করতেছি। সম্পর্কটা কিভাবে রিলেটেড, যে অ্যামপ্লিটিউডের সাথে মূল সিগন্যালের অ্যামপ্লিটিউডের সাথে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে বা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। ঠিক আছে, তো এগুলোর কিন্তু ডিটেইলস আপনার সামনে আসবে, মানে ম্যাথমেটিক্যাল ডিটেইলস, মানে এগুলোকে কিভাবে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হয় এই ঘটনাগুলোকে, সেগুলো কিন্তু সামনে আসবে। স্যার এএম এ তো স্যার ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হচ্ছে। কোনটা? এএম সিগন্যাল না, এএম এর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, এএম এর ফ্রিকোয়েন্সিটা একসাথে শুধু অ্যামপ্লিটিউড পরিবর্তন হচ্ছে। এখানে তো স্যার দেখা যাচ্ছে একটাও মানে অনেকগুলো দাগ দেখা যাচ্ছে, শুধু পজিটিভে অনেকগুলো দাগ দেখা যাচ্ছে, নেগেটিভে আসলে স্যার সিম্পলি দুইটা। তো এটা স্যার ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে না, যখন হাই থাকবে তখন ফ্রিকোয়েন্সি শব্দটার মানে কি? ফ্রিকোয়েন্সি শব্দটা ফ্রিকোয়েন্সি শব্দটাকে আপনি ফ্রিকোয়েন্সি শব্দটা ডিএলএস যদি করেন তাহলে কেমন দাঁড়ায়? ঠিক আছে, মানে এটা হচ্ছে তার একটা সাইকেল। ঠিক আছে, সমান হয় না, সমান হবে। তো এটা হচ্ছে একটা সাইকেল। ঠিক আছে, পিরিয়ডিক সিগন্যাল এবং একটা সাইকেল। এটা হচ্ছে একটা সাইকেল, পজিটিভ নেগেটিভ। হ্যাঁ, একটা সাইকেল, একটা পিরিয়ড। একটা পিরিয়ড তো এরকম সাইকেল এক সেকেন্ডে যতগুলো কমপ্লিট হবে সেটা হচ্ছে এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি। মানে এক সেকেন্ডে এরকম যতগুলো কমপ্লিট হবে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। এখন দেখেন যে এএম সিগন্যালের ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্সি কিন্তু পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কিন্তু সেম থাকছে। এফএম সিগন্যালের ক্ষেত্রে এই এক সেকেন্ডে যে সাইকেল কমপ্লিট হচ্ছে সেটা চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সময়ের সাথে সাথে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা সেম থাকতেছে বাট ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। অন্যভাবে বলতে পারি স্যার, আমাদের যে অ্যামপ্লিটিউড মডুলার যেটা হচ্ছে এটাতে আমাদের ফ্রিকোয়েন্সি যেগুলো হচ্ছে ওগুলো দূরত্ব বা সেম দূরত্ব, একটা হাই আর পর হাই এগুলো সবগুলো সেম থাকে ডিসটেন্স। প্রশ্নটা আপনি আবার করেন। প্রশ্ন না স্যার, মানে আমি বললাম আর কি যে আমাদের একটা যে উপরে উঠতেছে আর নিচে নামতেছে, আবার উপরে উঠতেছে, এই দুটো উপরে যে উঠতেছে সিগন্যালটা, এই দুটোর মধ্যে যে ডিসটেন্স এটা সবসময় সেম থাকবে। আর ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে দেখা যাবে কখনো কখনো এটা বেড়ে যাবে ডিসটেন্সটা। ডিসটেন্স না, এটা তো আসলে ডিসটেন্স কতটা ইউজ করা যায় না, এটা হচ্ছে আপনার
এখানে যেখানে অ্যামপ্লিটিউড বাড়তেছে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে সেখানে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড বেশি এবং এখানে যেখানে অ্যামপ্লিটিউড কমতেছে সেখানে হচ্ছে মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউড কম। ঠিক আছে, সম্পর্কটা ম্যাথমেটিক্স যখন অ্যাপ্লাই করব, যখন কি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের সাহায্যে দেখাবো, তখন আসলে বিষয়টা আরো ভালো রিয়েলাইজ করতে পারবে। আপাতত জাস্ট ঘটনাটা মাথায় নেন যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে, দেন আমরা এটাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের সাহায্যে আরো ভালো রিয়েলাইজ করতে পারবো। আচ্ছা, তো আমরা জানলাম যে আমাদের বেসব্যান্ড সিগন্যাল যে ট্রান্সমিট করা, হ্যাঁ, মানে বেসব্যান্ড ট্রান্সমিশনটা আসলে খুব একটা কাজের জিনিস না, তাই না? যে বেসব্যান্ড সিগন্যালটা আমরা বেসব্যান্ড ট্রান্সমিশনটা ইউজ করতে পারবো না বিভিন্ন কারণে। তার মধ্যে আছে যে এটা আসলে মানে বেসব্যান্ড সিগন্যাল যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দখল করতেছে, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে আসলে আমাদের সবার কথায় আমাদের ভয়েস সিগন্যাল কিংবা ভিডিও সিগন্যাল গুলো এই একই টাইপের একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ দখল করে আছে। তো এই যে একই রেঞ্জের ফ্রিকোয়েন্সি দখল করে আছে বিভিন্ন সিগন্যাল, বিভিন্ন ভিডিও বা বিভিন্ন অডিও সিগন্যাল, তো বিভিন্ন মানুষের অডিও যদি পাঠাতে চাই বেসব্যান্ড ট্রান্সমিশন করতে, সেক্ষেত্রে ওভারল্যাপিং ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দাঁড়াচ্ছে এবং সেটা ইন্টারফারেন্স ঘটবে এবং আমরা সিগন্যালটাকে রিকভার করতে পারবো না রিসিভার সাইডে। এখন আমরা জানলাম যে মডুলেশন দরকার আমার অবশ্যই। এখন মডুলেশন কেন দরকার, মডুলেশন আসলে কিভাবে আমাদেরকে হেল্প করে সেই বিষয়টা একটু দেখি। তো মডুলেশন কি, যে মডুলেশনের একটা গুরুত্ব হচ্ছে যে টু ডিক্রিজ অ্যান্টেনা সাইজ, অ্যান্টেনা সাইজ কমানো। এখন অ্যান্টেনা সাইজ কমানো সেটা কিভাবে রিলেটেড, যে আমাদের যে অ্যান্টেনার যে ডিজাইন, আমরা অ্যান্টেনা ডিজাইন নিয়ে পড়বো না বা অ্যান্টেনার ডিটেইলসে যাব না, এটা অন্য কোর্সের পড়াশোনার টপিক। অ্যান্টেনার যে সাইজ, অ্যান্টেনা সাইজের সাথে সম্পর্ক হচ্ছে ওয়েভলেন্থের। আপনারা ওয়েভলেন্থ বিষয়টার মানে জানেন? ওয়েভলেন্থ কি তরঙ্গ দৈর্ঘ্য, বা এটা কি বুঝেন, মানে রিয়েলাইজ করতে জিনিসটা কি বুঝায়? ধরো যে আমরা মাত্র যেটা বলছি, একটা উপর আবার পরের যে একটা উপরের দিকে যাচ্ছে, এই দুটোর মধ্যে ডিসটেন্স। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আপনার কোন একটা সিগন্যালে দেখেন দুটো পয়েন্ট সেম ফেজ, তাই না? দুটো সেম ফেজের যে পার্থক্য মানে তাদের ডিসটেন্স, তরঙ্গ দৈর্ঘ্যটার ইউনিট কি মিটার, তাই না? তরঙ্গ দৈর্ঘ্যের ইউনিট কি মিটার, মানে এটা দৈর্ঘ্য লেন্থ। ঠিক আছে, তো দেখেন যে মানে কোন একটা সিগন্যালের দুটো সেম ফেজে থাকা পয়েন্টের মধ্যে যে ডিসটেন্স এর পার্থক্য, সেই দূরত্বটা হচ্ছে আপনার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। এখন অ্যান্টেনার যে ডিজাইন, অ্যান্টেনার ডিজাইনের সাথে ওয়েভলেন্থের সম্পর্ক আছে। আপনারা একটা সম্পর্ক জানেন, বেসিক সম্পর্ক সূত্র যে v f ল্যামডা, তাই না? এখন আমরা যখন যদি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ যদি ট্রান্সমিট করি, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের স্পিড অর্থাৎ স্পিড মানে v, এটার মান শূন্য মাধ্যমে কতটুকু? 3 × 10⁸ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে v, এটার মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের জন্য মানে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য এই যে স্পিড শূন্য মিডিয়ামে, শূন্য মাধ্যমে, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে শূন্য মাধ্যমে এটা কনস্ট্যান্ট। এখন দেখেন যে আসলে চেঞ্জ আসলে কোথায় ঘটছে, আর ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে ওয়েভলেন্থ ছোট হবে, আর ফ্রিকোয়েন্সি যদি কমে তাহলে ওয়েভলেন্থ বাড়বে, তাই না? মানে 3 × 10⁸ সংখ্যাটা কিন্তু ফিক্সড, যেহেতু ফিক্সড, যদি কম ফ্রিকোয়েন্সি যদি ইউজ করি তাহলে ওয়েভলেন্থ কিন্তু বেড়ে যাবে, তাই না? এবং ওয়েভলেন্থ বাড়লে অ্যান্টেনার আকার বড় হবে। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, ফর এ সিগন্যাল অফ 1 হার্জ, যদি কোনো একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি 1 হার্জ হয় তাহলে ল্যামডা হবে কত? 3 × 10⁸ মিটার। কোন একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি 1 হার্জ হয় সেক্ষেত্রে ল্যামডার মান হবে 3 × 10⁸, এবং যেটা আসলে আমাদেরকে অ্যান্টেনার সাইজ দাঁড়াবে ৭৫,০০০ কিলোমিটার। মানে কোন একটা সিগন্যালের যদি 1 হার্জের একটা সিগন্যাল হয়, এটাকে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন দ্বারা পাঠাতে গেলে অ্যান্টেনার সাইজ দাঁড়াবে ৭৫,০০০ কিলোমিটার, কনসিডারিং ল্যামডা বাই 4, মানে হচ্ছে
আমাদের অ্যান্টেনা সাইজ এটা ইন দা অন দা অর্ডার অফ ওয়েভলেন্থ হতে হবে, মানে ফর এক্সাম্পল ল্যামডা অর ল্যামডা বাই 2 অর ল্যামডা বাই 4, ঠিক আছে? মানে আমাদের অ্যান্টেনা সাইজের সাথে ওয়েভলেন্থের সম্পর্ক আছে, সম্পর্কটা সরাসরি হতে পারে ল্যামডা বা ল্যামডা বাই 2 বা ল্যামডা বাই 4, মানে ডিপেন্ড করবে অ্যান্টেনার ডিজাইনের উপর, ঠিক আছে? কিভাবে অ্যান্টেনাটা ডিজাইন করবেন তার উপর ডিপেন্ড করবে। তো এখন দেখেন যে এত বড় অ্যান্টেনা আসলে ডিজাইন করাটা ইমপ্র্যাকটিক্যাল, অবাস্তবিক, এত বড় অ্যান্টেনা ডিজাইন করা। এখন দেখেন যে 100 মেগাহার্জ যদি হয়, ধরেন যে আমাদের 100 মেগাহার্জ সিগন্যাল ট্রান্সমিট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ল্যামডা দাঁড়াবে 3 মিটার। দেখেন যে আমাদের যদি এমন হয় যে আমাদের সিগন্যালের ফ্রিকোয়েন্সি 100 মেগাহার্জ, তাহলে অ্যান্টেনা সাইজ দাঁড়াবে, মানে ল্যামডার মান দাঁড়াবে 3 মিটার, যেটা আমাদের অ্যান্টেনা হাইট দাঁড় করাচ্ছে 0.8522 মিটার। এটা বেশ ছোট, তাই না? 1 মিটারের চেয়ে ছোট। তাহলে স্যার এটা হ্যাঁ, ল্যামডা বাই 4 এর মতো হবে। ল্যামডা 4 দিলাম। দেখেন যে আমাদের এখানে যে উদাহরণটা টানা হচ্ছে, দুইটা তুলনা করা হচ্ছে, হ্যাঁ, দুইটা বিষয় তুলনা করা হচ্ছে যে আমাদের অ্যান্টেনা সাইজের সাথে সম্পর্ক আছে আমাদের কারেন্ট ওয়েভলেন্থের, তাই না? এবং ওয়েভলেন্থ যদি বড় হয় তাহলে আমাদের অ্যান্টেনা সাইজ বড় হবে, এবং যেটা আমাদের আসলে আমাদের যে সিগন্যাল বেস ব্যান্ড সিগন্যাল সেটাকে ট্রান্সমিট করতে বাধা দিবে, তাই না? তো আমাদের অ্যান্টেনা সাইজকে কমানোর জন্য আমরা আসলে ওয়েভলেন্থ ছোট করা হবে, ওয়েভলেন্থ ছোট করতে হবে। আচ্ছা, এখন ওয়েভলেন্থ ছোট করার জন্য কি ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে? হ্যাঁ, এখন এই জন্যই দেখেন যে আপনাদের মোবাইল ফোনে কিন্তু অবশ্যই অ্যান্টেনা আছে, কিন্তু অ্যান্টেনাটা কিন্তু দেখতেছেন না, তাই না? কারণ হচ্ছে মোবাইল ফোনটা আসলে হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন রিসিভ করতেছে বা ট্রান্সমিট করতেছে। আর ট্রান্সমিট করার জন্য কিংবা রিসিভ করার জন্য দুই কাজেই অ্যান্টেনা দরকার হবে, ঠিক আছে? ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন ট্রান্সমিট কিংবা রিসিভ। তো আমাদের মোবাইল ফোনে যে অ্যান্টেনা আছে সেটা কিন্তু বেশ ছোট, কারণ এটা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে তার যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এটা অডিও ফ্রিকোয়েন্সির চেয়ে অনেক বড়। নেক্সট যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ফর এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। ঠিক আছে, নেক্সট যে পয়েন্টটা আসছে কেন মডুলেশন দরকার, পয়েন্টটা কি যে ফর এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে এফিশিয়েন্ট ব্যবহার করা। দেখেন ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম মানে ব্যান্ডউইডথ হচ্ছে একটা রিসোর্স, ঠিক আছে? তো দেখেন যে আমাদের বিভিন্ন যে সাবস্ক্রাইবার আছে, ফর এক্সাম্পল বিভিন্ন যে মোবাইল যে সিম ব্যবহার করি, বিভিন্ন মোবাইল সিম কোম্পানি কিন্তু গভর্নমেন্ট থেকে বিভিন্ন ব্যান্ডউইডথ তারা কিন্তু নির্ধারণ করে দেয়, তাই না? বিভিন্ন আবার একমতে বিভিন্ন রেডিও, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য আলাদা ব্যান্ডউইডথে তারা কাজ করে থাকে, তাই না? তো এইখানে কিন্তু এই যে ফর এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, এটা মানে হচ্ছে যে এই যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম মানে বিভিন্ন ব্যান্ডউইডথে আমরা বিভিন্ন চ্যানেলকে অ্যালোকেট করতেছি, হ্যাঁ, আমরা মডুলেশন ছাড়া কিন্তু এটা ব্যবহার করতে পারতাম না। মানে এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামকে বিভিন্ন ইউজারের মাঝে বিতরণ করে যে বিভিন্ন ব্যবহারকারীকে কমিউনিকেশন করার সুযোগ দেয়া, এই কাজটা করা সম্ভব হচ্ছে না উইদাউট মডুলেশন। মানে মডুলেশন ছাড়া আমরা আসলে একাধিক ব্যবহারকারীকে, হ্যাঁ, সাইমultaneous ট্রান্সমিশন অফ মাল্টিপল ইউজার্স, মানে একাধিক ব্যবহারকারীকে বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেওয়ার মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারী কিন্তু আমরা ব্যবহার করার সুযোগ দিচ্ছি, তাই না? তো দেখেন যে আমাদের এই কমিউনিকেশন সিস্টেমটা তাই এই মডুলেশনের তাই গুরুত্ব অনেক। আমাদের যত প্রকারের আমরা কমিউনিকেশন আমাদের ডে টু ডে লাইফে ফেস করি সবগুলোতে আসলে মডুলেশনের অ্যাপ্লিকেশন আছে, সেটা যে টাইপেরই হোক, সেটা আপনার কানের ব্লুটুথ হেডফোন হোক কিংবা বাসার ওয়াইফাই হোক কিংবা আপনার মোবাইলে যে কথা বলছে সেটা, অথবা টেলিভিশন দেখতেছেন কিংবা রেডিও শুনতেছেন, সবগুলোতেই আসলে বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জ যে কমিউনিকেশনটা চলতেছে, এবং উইদাউট মডুলেশন এই বিষয়টা আসলে সম্ভব হতো না। এখানে চিত্রের সাহায্যে আসলে ইন্ডিকেট করা হচ্ছে যে বিভিন্ন ব্যবহারকারীকে বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেয়া হচ্ছে এবং তাদের সিগন্যালগুলো বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে তারা কমিউনিকেট করতেছে, যে F1 একটা ফ্রিকোয়েন্সি, F2 আরেকটা ফ্রিকোয়েন্সি, F3 আরেকটা ফ্রিকোয়েন্সি, মানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহারকারীকে অ্যালোকেট করা বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে তারা নিজ নিজ সিগন্যালকে ট্রান্সমিট করতেছে। এটা কি উদাহরণ হিসেবে এই চিত্রটা তাই ব্যবহার করা হয়েছে। স্যার একটা হাই ফ্রিকোয়েন্সি ধরেন আছে, তারপরে এটার সাথে আমার যে সিগন্যাল আছে ম্যাচ সিগন্যাল, সেটা আমি ধরেন 4 জনের ম্যাচ সিগন্যাল 4 রকম, সেটা মডুলেশন করে তারপর ডিমডুলেশন করে ম্যাচ সিগন্যাল বের করে
একটা সেক্ষেত্রে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে হবে। মানে আপনার যে কোশ্চেন, এই কোশ্চেনের উত্তরটা আপনি আপকামিং ক্লাসগুলোতে পাবেন, ঠিক আছে? যে আপনার চারজন ব্যবহারকারী কি করব, মানে একাধিক ব্যবহারকারী কি করব, ঠিক আছে? এই কোশ্চেনের অ্যানসারটা আপকামিং ক্লাসগুলোতে আসবে, ওই যে টপিকগুলো আসবে টপিকে কভার হবে। তো মডুলেশন আরেকটা কারণ হলো স্টুডেন্টরা চ্যানেলের রিকোয়ারমেন্ট, মানে চ্যানেলের যে রিকোয়ারমেন্ট সেটা পূরণ করার জন্য আমাদের মডুলেশন দরকার। মানে আমাদের চ্যানেলটা হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টারের মতো, ঠিক আছে? একটা ব্যান্ড পাস ফিল্টারের মতো। মানে ব্যান্ড পাস ফিল্টার কি করে, যে একটা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে সে পাস করতে দেয়, অন্য ফ্রিকোয়েন্সিগুলোকে সে ড্রপ করে, তাই না? তো এখন বিভিন্ন চ্যানেল বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে, হ্যাঁ, এক এক চ্যানেল এক এক ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করে, হ্যাঁ। যেমন উদাহরণ হিসেবে এখানে দেওয়া হচ্ছে যে সাম ট্রান্সমিশন মিডিয়া সাচ এস অপটিক্যাল ফাইবার ক্যান নট ট্রান্সমিট এট বেসব্যান্ড ফ্রিকোয়েন্সিজ। যেমন অপটিক্যাল ফাইবার হচ্ছে এর মধ্যে আসলে অ্যাকচুয়ালি লাইট ট্রান্সমিট করে, হ্যাঁ, এটা অপটিক্যাল ফাইবার লাইট ট্রান্সমিট করে, আলো। এর যে দুই প্রান্তে মানে রিসিভার ট্রান্সমিটার আসলে আলো তৈরি করে এবং আলো রিসিভ করার জন্য ডিজাইন করা লাইট, হ্যাঁ। তো অপটিক্যাল ফাইবার কিন্তু আলো যেহেতু ট্রান্সমিট করে, আলো এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বাট অপটিক্যাল ফাইবার কিন্তু লাইটের, আমাদের যে লাইটের যে রেঞ্জ, ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এটা কিন্তু টেরাহার্টজ, হ্যাঁ, আমাদের যে ভিজিবল লাইট সেটা কিন্তু টেরাহার্টজ রেঞ্জ। তো এই এত হাই ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের মূল সিগন্যালগুলো না, মেসেজ সিগন্যাল, বেসব্যান্ড সিগন্যাল কিন্তু ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি। তো এই জন্য অপটিক্যাল ফাইবার দিয়ে কিন্তু আমরা চাইলেও আমাদের বেসব্যান্ড সিগন্যাল পাঠাতে পারবো না, হ্যাঁ, এটাকে অবশ্যই ওই হাই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যেতে হবে, শিফট করতে হবে, দেন পাঠাতে হবে। একইভাবে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কথা একটু আগে বললাম, আমরা চাইলেও আমাদের যে মূল সিগন্যাল, আমাদের যে অডিও সিগন্যালটা কিলোহার্টজ, তো এটা কিন্তু আমরা চাইলেও ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আকারে পাঠাতে পারবো না, কারণ তখন কি অ্যান্টেনা সাইজটা অনেক বড় হয়ে যেতে হবে। মানে আমাদের যে অডিও সিগন্যালটা ইলেকট্রিক্যাল ফর্ম, এটা কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে যদি পাঠাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টেনার আকার অনেক বড় হবে, এবং এই কারণে এটা এত বড় আকারের অ্যান্টেনা আসলে তৈরি করা সম্ভব না, বা আমাদের সাথে নিয়ে ঘোরা সম্ভব না, হ্যাঁ। এই কারণে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েশনের সাথে যদি আমরা ট্রান্সমিট করতে চাই, কমিউনিকেশন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ওই মডুলেশনটা তখন প্রয়োজন পড়তেছে, যে আমাদের চ্যানেলের রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য, হ্যাঁ। আচ্ছা, অপটিক্যাল ফাইবার দিয়ে স্যার আমরা মূলত কি ট্রান্সমিট করি? আলো কথা বলে মানে আমি একটু আলো মানে মডুলেশনের মাধ্যমে লাইটের যেটা চেঞ্জ করা হয়, স্যার আলো কারণ আমাদের অপটিক্যাল ফাইবার আর ব্যান্ডউইথ হচ্ছে টেরাহার্টজ রেঞ্জে, আর আমাদের যে রেঞ্জ আছে হচ্ছে কিলোহার্টজ বা মেগাহার্টজ রেঞ্জে, মানে লো ফ্রিকোয়েন্সি। তো এই রেঞ্জ টেরাহার্টজ থেকে অনেক ছোট, এই জন্য আমরা আমাদের যে বেসব্যান্ড সিগন্যাল, মূল সিগন্যালটাকে আমাদেরকে ওই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ টেরাহার্টজে সেখানে শিফট করতে হবে। তারপর আমরা ওই মানে ধরেন যে জিনিসটাকে রাস্তার সাথে তুলনা করা যায়, ঠিক আছে? রাস্তার সাথে বিভিন্ন রাস্তার মধ্যে বিভিন্ন টাইপের যানবাহন যেতে পারে, তাই না? যেমন উদাহরণস্বরূপ যে সরু গলিতে যেখানে শুধু রিক্সা যাতায়াত করে, সেখানে কিন্তু বড় ট্রাক, লরি ঢুকবে না, তাই না? আবার ধরেন যে আপনার এই যে পদ্মা সেতু অনেক বড় একটা ইনফ্রাস্ট্রাকচার, এবং এখানে কিন্তু রিক্সা, তারপরে ছোট ছোট যে যানবাহন এগুলো উঠতে দিবে না, মানুষ পায়ে হেঁটেও যেতে পারবে, পায়ে হাঁটা কিংবা রিক্সা বা ছোট যেসব থ্রি হুইলার আছে, থ্রি হুইলার গুলো কিন্তু পাস করতে দিবে না, তাই না? তো এটা কিন্তু দেখো ওইটা কিন্তু এক ধরনের চ্যানেল, আর সরু গলি আর এক ধরনের চ্যানেল। সরু গলিতে শুধু রিক্সা কিংবা মানুষ যাতায়াতের জন্য, আবার ওই পদ্মা সেতু কিংবা বড় ব্রিজ গুলো বড় হাইওয়ে, এগুলো হচ্ছে বড় বড় যানবাহনের জন্য। মানে চ্যানেলের মানে এই মডুলেশন ঘটনার সাথে ওটার একটা মিল আছে এই দিক থেকে, যে মডুলেশন আসলে আমাদেরকে ওই বিভিন্ন চ্যানেল, মানে যেই রাস্তা দিয়ে আমি, যেই মিডিয়াম দিয়ে আমি সিগন্যালটাকে পাঠাবো, ওই মিডিয়ামের রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য মডুলেশন দরকার। আচ্ছা, এখানে দেখেন যে একটা মডুলেশনের একটা তালিকা দেয়া আছে, এই তালিকাগুলো আসলে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। মানে এটা কাইন্ড অফ আমাদের সিলেবাস বলতে পারি, ঠিক আছে? মানে আমরা আমাদের
যে কোর্সে আমরা এই বিভিন্ন টাইপের মডুলেশন, বিভিন্ন টাইপের ডিমডুলেশন নিয়ে স্টাডি করব। এর মধ্যে প্রথম যে দুইটা টপিক, হ্যাঁ, অ্যানালগ মডুলেশন, এই টপিকগুলো মিডের আগে কভার করা হবে, হ্যাঁ। আর পরবর্তী টপিকগুলো ডিজিটাল মডুলেশন, অন্য যে টপিকগুলো আছে ওগুলো মিডের পরে ফাইনালের জন্য আসবে। তো এটা এই বিভিন্ন ধরনের মডুলেশন নিয়ে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে পরের দুটো টপিক রেগুলার ডিসকাস আছে। হ্যাঁ ম্যাথমেটিক্যাল টার্ম আছে, পরের দুটো ডিজিটাল মডুলেশন। হ্যাঁ, অবশ্যই ম্যাথ সবগুলো কনসেপ্টের সাথে থাকে। এই মডুলেশন হ্যাঁ, মানে এগুলো ডিজিটাল মডুলেশন এবং কোরেসপন্ডিং ডিমডুলেশন টেকনিকগুলো নিয়ে আমরা ক্লাসে ডিসকাস করব। আচ্ছা, অ্যামপ্লিটিউড মডুলেশন ফ্যামিলি, ঠিক আছে। দেখেন যে অ্যামপ্লিটিউড মডুলেশন থেকে, অ্যামপ্লিটিউড মডুলেশন হচ্ছে বিভিন্ন টাইপের মডুলেশন ভাগ করা যায় এবং এই বিভিন্ন টাইপের মডুলেশন নিয়ে আমরা ইনশাআল্লাহ স্টাডি করার ট্রাই করব এবং আমাদের পড়াশোনাটা শুরু হবে ডাবল সাইডেড সারফেস এরিয়া এটা নিয়ে, ঠিক আছে। মানে এটা হচ্ছে সবচেয়ে সিম্পল মডুলেশন টেকনিক, আন্ডারস্ট্যান্ড করার জন্য, বোঝার জন্য এইটা সবচেয়ে সিম্পল যেটা সেটা নিয়ে আমি শুরু করব, ঠিক আছে। মানে এই যে বিভিন্ন টাইপের যে মডুলেশন টেকনিক লেখা আছে অ্যামপ্লিটিউড মডুলেশন ফ্যামিলির আন্ডারে, এই বিভিন্ন টাইপের ক্যাটাগরি নিয়ে আমরা বিস্তারিত ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, ম্যাথ एग्जांपल দেখব, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, অ্যামপ্লিটিউড মডুলেশন। তো অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে আপনারা তো অলরেডি একটা ধারণা পেয়েছেন, তাই না? অ্যামপ্লিটিউড মডুলেশন কি? যে অ্যামপ্লিটিউড মডুলেশন খুব সোজা কথা বলতে গেলে যে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে আমাদের মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী, হ্যাঁ। যে আমাদের যেখানে এই ক্যারিয়ার সিগন্যাল দেখেন যে অ্যামপ্লিটিউড বেশি, সেখানে আমাদের মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড বেশি, যেখানে আমাদের মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড কম, সেখানে মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউড কম। এখানে একটা কিছু কথা বলে রাখি যে আপনাদের এই যে সিগন্যালগুলো, এই এখানে আপনাদের বেশ কিছু টার্ম আসবে, হ্যাঁ। টার্মগুলোকে লিখে দেই, এটা মাথায় রাখবেন। যে দেখেন যে আমাদের এই সিগন্যালে মেসেজ সিগন্যালটাকে আমরা মেসেজ অথবা মডুলেটিং অথবা বেসব্যান্ড সিগন্যাল, এটা হচ্ছে একই সিগন্যালকে বোঝাচ্ছি, মডুলেটিং সিগন্যাল বা হচ্ছে বেসব্যান্ড সিগন্যাল। আমি কথা বলার সময় এই শব্দগুলো ব্যবহার করব, এগুলো একই অর্থ বোঝাবে, যে মেসেজ সিগন্যাল কিংবা মডুলেটিং সিগন্যাল কিংবা বেসব্যান্ড সিগন্যাল, এই শব্দগুলো আসলে একই কথা বোঝাবে। আচ্ছা, একইভাবে আপনার ক্যারিয়ার সিগন্যাল আরেকটা শব্দ। ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে যে সিগন্যালটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যালটা হচ্ছে আমাদের হাই ফ্রিকোয়েন্সি যে সিগন্যালটা সেটা ক্যারিয়ার সিগন্যাল, আরেকটা সিগন্যাল হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যাল। দেখেন এখানে প্রথম সিগন্যালটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল, এই সিগন্যালটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল, এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, ঠিক আছে। মডুলেটিং সিগন্যাল, ক্যারিয়ার, মডুলেটেড সিগন্যাল, ঠিক আছে। এই শব্দগুলো মাথায় রাখবেন, কারণ হচ্ছে আপনাদের যখন ম্যাথ করাবো তখন আসলে ম্যাথের মধ্যে কোশ্চেন বোঝার জন্য আসলে আপনাদের শব্দগুলোর সাথে পরিচিত থাকা দরকার। আচ্ছা, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ AM, কিছু বলুন। ফিজিক্সি তো বলে লাস্টে দিকে লাস্টে। আচ্ছা, এখানে আসলে বেসিক্যালি আপনার এখানে আমি কোনো মানে ম্যাথমেটিক্স আনতেছি না, জাস্ট এখানে দেখেন যে আমাদের যে মেসেজ সিগন্যাল, এটা হচ্ছে মেসেজ সিগন্যাল, যেটা তথ্য আছে। মেসেজ সিগন্যাল যে সিগন্যালের মধ্যে আমাদের ইনফরমেশন আছে, যে ইনফরমেশন ক্যারি করতেছে সিগন্যালটা, হ্যাঁ। ধরেন আপনি কথা বলতেছেন, কথাটার অডিও হচ্ছে এই সিগন্যালটা, হ্যাঁ। এই সিগন্যাল যেখানে আমাদের অ্যামপ্লিটিউড বেশি, সেখানে হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউড বেশি। মানে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে আমাদের দেখেন যে অ্যামপ্লিটিউড কমে গেছে, তো এখানে আমাদের কমে গেছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে। অ্যামপ্লিটিউড বেড়ে গেছে, তো এখানে আমাদের অ্যামপ্লিটিউড বেড়ে গেছে। মানে আমাদের মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য মডুলেটিং সিগন্যাল।
স্যার নেগেটিভ মানে স্যার এখানে স্যার ইএস নেগেটিভ মানে পজিটিভ। মানে এখানে দেখেন যে নেগেটিভ কিংবা পজিটিভ না, বিষয়টা হচ্ছে যে এখানে অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, তাই না? যেখানে কমে যাচ্ছে রেফারেন্স লেভেলের উপর নিচে তো এটা তেমন কিছু সেমই আছে। মানে এটা হচ্ছে রেফারেন্স লেভেল, এখানে প্লাস পজিটিভ নেগেটিভ। হ্যাঁ, পজিটিভ এবং নেগেটিভ বিষয়টা হচ্ছে যে যেখানে অ্যামপ্লিটিউড বেড়ে গেছে সেখানে মডুলেটর সিগন্যাল অ্যামপ্লিটিউড বেড়ে যাবে, যেখানে কম সেখানে কমে যাবে। আইডিয়াটা হচ্ছে এটা। এখানে আপনার অ্যামপ্লিটিউড যদি এই সাথে সিগন্যাল শিফট যদি করা হয়, উপর দিকে যদি উঠানো হয়, সেক্ষেত্রে আমাদের এই নেগেটিভ অ্যামপ্লিটিউডটাকে পজিটিভ যদি বানানো হয়, ঠিক আছে? ধরেন যে আমাদের সবই পজিটিভ মান আছে, সবই পজিটিভ অ্যামপ্লিটিউড, সবই পজিটিভ মান। সেক্ষেত্রে যেখানে আপনার বেশি সেখানে আমাদের মেসেজের এর সিগন্যাল অ্যামপ্লিটিউড বাড়বে, যেখানে কম সেখানে কমবে। মানে নেগেটিভ পজিটিভ সম্পর্কটা হচ্ছে যেখানে মেসেজের অ্যামপ্লিটিউড বেশি সেখানে মডুলেটর সিগন্যালের অ্যামপ্লিটিউড বেড়ে যাবে, যেখানে কম সেখানে কমে যাবে। স্যার ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটি সবসময় সেম থাকবে? হ্যাঁ, মানে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি অ্যামপ্লিটিউড। কিন্তু স্যার মনে করেন স্যার আমি একটা সিগন্যাল এখান থেকে অনেক দূরে পাঠাবো, আরেকটা সিগন্যাল একটু পাশে পাঠাবো, সেক্ষেত্রে ক্যারিয়ার সিগন্যাল রিডিং ফিক্স থাকতে হবে। হ্যাঁ, এখানে দূরে পাঠানোর সাথে সম্পর্ক হচ্ছে আপনি কোন টাইপের চ্যানেল ব্যবহার করছেন, কি টাইপের মডুলেশন ইয়া সিস্টেম ডিজাইন করতে আছে। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, ক্যারিয়ার চেঞ্জ হয়। আর আপনি যেগুলো দূরে কাছে পাঠানো সেগুলো নিয়ে যেগুলো সিস্টেম ডিজাইন না কোর্সের পরবর্তী যুগে ইসিজার আছে এখানে ক্যারিয়ার অ্যামপ্লিটিউড মিন করতেছে, ঠিক আছে? আর তো যেহেতু আমাদের এখানে এইগুলোর সাথে আমরা কোনো এক্সপ্রেশন মানে কোনো ইকুয়েশন রিলেট করতেছি না, জাস্ট ছবিটা যেখানে কালেক্ট করছি সেখানে আসলে ইএস কিংবা ইসিজার কিছু এক্সপ্রেশন ছিল, হ্যাঁ, ছবিটা অন্য একটা জায়গা থেকে সোর্স থেকে কালেক্ট করা। তো সেখানে ইএস কিংবা ইসিজার আসলে আমাদের সিগন্যালের অ্যামপ্লিটিউড কিংবা ইয়ার সাথে যে সম্পর্ক সেটা প্রকাশ করা ছিল। তো এখানে আসলে আমাদের ওইটা নাই, ওইটা ইউজ করছি না। এখানে যে আমার যে যেটা দিতে যাচ্ছি, যে বিষয়টা বলে দিচ্ছি তা হচ্ছে এখানে যে অ্যামপ্লিটিউড মডুলেশন কি সেটা বোঝানোর জন্য। এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে আছে। অ্যামপ্লিটিউড মডুলেশন যেভাবে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি সেই ঘটনাটা পরবর্তী অংশে আছে। মানে এখানে আমাদের মানে যখন আমি ক্লাসে যে পড়াচ্ছি এটা কিন্তু আপনার মানে স্টোরিটার ক্ষেত্রে মানে কিছু কিছু বিষয় আপনাকে এখন জাস্ট মাথায় রাখতে হবে, রিয়েলাইজ করতে পারবে না। রিয়েলাইজ করার ব্যাপারটা আসলে পরবর্তী কন্টেন্ট যখন প্রোগ্রেস করবে, প্রোগ্রেস করার সাথে সাথে আপনি রিয়েলাইজ আস্তে আস্তে করতে পারবেন। আর শুরু থেকে হচ্ছে আপনি নলেজটা নেওয়ার চেষ্টা করবেন, জাস্ট মাথায় রাখেন যে কি ঘটনা, ঘটনাটাকে রিয়েলাইজ করতে হলে আপনাকে আস্তে আস্তে ম্যাথ করতে হবে। যখন এই ম্যাথ প্রয়োগ করাবো তখন আস্তে আস্তে রিয়েলাইজেশনটা আরো ক্লিয়ার হবে। স্যার অ্যামপ্লিটিউড মডুলেশন যেটা করতেছে এক্ষেত্রে সিগন্যালগুলো যে সবসময় ইলেক্ট্রোম্যাগনেটিক সিগন্যাল advantages and disadvantages of AM এখানে আসলে অ্যামপ্লিটিউড মডুলেশন এক ধরনের অ্যানালগ মডুলেশন টেকনিক যেটা আসলে আর্লিয়ার কমিউনিকেশন স্টেজে ডেভেলপ, মানে কমিউনিকেশন সিস্টেম ইলেকট্রিক্যাল কমিউনিকেশনটা যখন জাস্ট ডেভেলপ করা শুরু করে তখন ওই সময়টাতে আসলে এটা একটা মডুলেশন টেকনিক যেটা মানুষজন ইউজ করতো। বাট যেহেতু এখন মডার্ন ডেজে আসলে অ্যামপ্লিটিউড মডুলেশন অ্যাপ্লিকেশন খুবই লিমিটেড, কারণ এর অ্যাডভান্টেজের তুলনায় ডিসঅ্যাডভান্টেজই আসলে বেশি। তো এটা আসলে অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুব সিম্পল মডুলেশন টেকনিক, ঠিক আছে? ইমপ্লিমেন্ট করতে খুব একটা খরচ হয় না, অ্যামপ্লিটিউড মডুলেশন তৈরি করতে খুব একটা খরচ হয় না, এটা খরচ কম। এটা ডিমডুলেশন সার্কিটটিও রিলেটিভলি সিম্পল, হ্যাঁ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আসলে অ্যামপ্লিটিউড মডুলেটিং সিগন্যাল ইজ নট এফিশিয়েন্ট ইন টার্মস অফ ইটস পাওয়ার ইউজেস। পাওয়ার ইউজের সাপেক্ষে অ্যামপ্লিটিউড মডুলেশন আসলে এফিশিয়েন্ট না। এটা ছাড়াও আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ নট এফিশিয়েন্ট ইন টার্মস অফ ইটস
ইউজেস অফ ব্যান্ডউইথ, হ্যাঁ, এবং এটা ব্যান্ডউইথের সাপেক্ষেও এফিশিয়েন্ট না। তারপর হচ্ছে an amplitude modulating signal is prone to high levels of noise because most noise is amplitude based and obviously AM detectors are sensitive to it. মানে দেখেন যে আমরা চার রকমের ঘটনা নিয়ে কথা বলছি, না, যে নয়েজ, ইন্টারফারেন্স, তারপরে কি ডিসটরশন, তারপরে কি এই ঘটনাগুলো আমাদের অ্যামপ্লিটিউড, দেখেন যে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে কি করতেছে, অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে আমাদের মডুলেটেড সিগন্যালের অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, তাই না? মানে অ্যামপ্লিটিউড যে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জের মধ্যে আমাদের তথ্যটা ধারণ করা হচ্ছে, তাই না? এখন আমাদের সিগন্যালটা ট্রান্সমিট করতে গিয়ে যদি এই অ্যামপ্লিটিউডটাকে যদি নষ্ট করে দেওয়া হয়, নষ্ট হয়ে যায়, তাহলে আমরা ডিমোডুলেশন করে কি তথ্যটা ফিরে পাবো না, তাই না? মানে এই জন্য আসলে বলা হচ্ছে যে আমাদের এই অ্যামপ্লিটিউড মডুলেশন আসলে নয়েজের ক্ষেত্রে খুবই সেনসিটিভ এবং নয়েজ সিগন্যালটাকে আসলে নষ্ট করে দিতে পারে। যেমন পাওয়ারটা কম দিবে, সিগন্যাল যে সিগন্যাল যে পাওয়ার কম দিবে সেটা মানে পাওয়ারের সাপেক্ষে পাওয়ার এফিশিয়েন্ট না। প্রথম পয়েন্টের ব্যাখ্যা, হ্যাঁ, দ্বিতীয় পয়েন্ট এবং প্রথম পয়েন্টের ব্যাখ্যাটা যখন আমরা করছি, যখন দ্বিতীয়তে যাব তখন রিলেট করতে হবে কেন পাওয়ার এফিশিয়েন্ট বলা হচ্ছে না। হ্যাঁ, আমরা দেখবেন যে আমি যখন আসবো একটা জায়গায় যে এটা মানে পাওয়ার এফিশিয়েন্সি অফ AM 33.33%, মানে আমারটা এক্সপ্রেশন আসবে আমাদের, যেখানে আমি ডিসকাস করব যে AM সিগন্যাল মানে অ্যামপ্লিটিউড মডুলেশন 1/3, মানে যে ট্রান্সমিট করতে সিগন্যালটা তার 1/3 হচ্ছে ইউজ করতে 3/1। হ্যাঁ, তো এটা আমরা পরবর্তীতে আসবে, এই জন্য বলা পাওয়ার এফিশিয়েন্ট না এবং ব্যান্ডউইথ কেন এফিশিয়েন্ট না সেটাও বলি, একটু ধারণা দিয়ে রাখি জাস্ট, যে আমাদের যে মেসেজ সিগন্যাল AM সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে মেসেজ সিগন্যালের ব্যান্ডউইথের দ্বিগুণ। তাহলে আমার ব্যান্ডউইথ হচ্ছে মেসেজ সিগন্যালের 1 কিলোহার্টজ, তাহলে AM সিগন্যালের ব্যান্ডউইথ হবে 2 কিলোহার্টজ। তো এই 2 কিলোহার্টজ এটা কি আমাদের ব্যান্ডউইথের এফিশিয়েন্সিটা কমে দিচ্ছে, মানে আমাদের মূল সিগন্যালটা 1 কিলোহার্টজের, সেখানে আমরা এই দ্বিগুণ ব্যান্ডউইথ দখল করে পাঠাবো। তো এটা কি আমাদের ব্যান্ডউইথের সাপেক্ষেও এফিশিয়েন্ট না। এর জন্য আসলে প্রথম দুইটা পয়েন্টের আসলে ব্যাখ্যা হচ্ছে এরকম যে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেটিং সিগন্যাল ইজ নট এফিশিয়েন্ট ইন টার্মস অফ ইটস পাওয়ার ইউজেস, যে পাওয়ার ইউজেসের সাপেক্ষে এফিশিয়েন্ট না, কারণ হচ্ছে আমরা বলতেছি যে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন 1/3 পাওয়ার ট্রান্সমিটেড পাওয়ারের 1/3 এর অংশ থাকে তার মূল ইনফরমেশন, ঠিক আছে? এগুলো তার এফিশিয়েন্সি সর্বোচ্চ এফিশিয়েন্সি 33.33% অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে, AM সিগন্যালের ক্ষেত্রে। আবার আপনার AM সিগন্যালের ক্ষেত্রে আবার ব্যান্ডউইথের সাপেক্ষে এফিশিয়েন্ট না, কারণ ব্যান্ডউইথের সাথে কেন এফিশিয়েন্ট না, কারণ হচ্ছে যে মূল সিগন্যাল মেসেজ সিগন্যালের দ্বিগুণ ব্যান্ডউইথ সে নিয়ে ট্রান্সমিট করতেছে। আচ্ছা, তো এখন আপাতত আসলে জিনিসটা নলেজে রাখেন, কিন্তু আমরা এগুলা ডিটেইলড এক্সপ্লেনেশন পরবর্তী স্লাইডগুলোতে আছে। আর এখানে পাওয়ার ইউজ করতে বলে দিতেন। পাওয়ার ইউজ হচ্ছে, দেখেন যে আমি কি বললাম একটু আগে, যে AM সিগন্যালের যে ট্রান্সমিশন, ঠিক আছে, আমি নিচে একটু চলে যাই, তাহলে এখানে একটু AM যেখানে সেখানে চলে যাচ্ছে, ঠিক আছে? এই জায়গায় আসলে বিষয়টা আসবে যে আমার AM সিগন্যাল এফিশিয়েন্সি অফ AM, এখানে আমাদের সর্বোচ্চ ফর আনডিস্টর্টেড মডুলেশন দ্য এফিশিয়েন্সি ইজ 33.33%, ঠিক আছে? এখানে আমাদের এই যে দেখেন যে পাওয়ার ক্যালকুলেশন, যে আমাদের AM সিগন্যাল যে ট্রান্সমিট করতেছে পাওয়ার, সেই ট্রান্সমিটেড পাওয়ারের মধ্যে আমাদের ইউজেবল, ঠিক আছে, ইউজেবল পাওয়ার তার যে রেশিও, এটা হচ্ছে যে পাওয়ার ট্রান্সমিট করতেছে এবং যে পাওয়ারটা ইউজেবল, যে পাওয়ারটা তথ্য আছে তার যে রেশিও, সেই রেশিওটা হচ্ছে আমার সর্বোচ্চ 33.33%। আর এটা পরবর্তীতে আসবে, হ্যাঁ, পাওয়ার পাওয়ার থেকে পাওয়ার ইউজ করতে পাওয়ার থেকে স্যার এখানে পাওয়ার বলতে কি স্যার বলবো আমরা যে সাপ্লাই দিচ্ছি এটা বলছে পাওয়ার হচ্ছে আমাদের সিগন্যালের অ্যামপ্লিটিউডের সাথে পাওয়ার সম্পর্ক। সিগন্যাল কি, মানে আপনি এখানে আসলে ট্রান্সমিশন কি করতেছেন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিংবা ইলেকট্রিক্যাল সিগন্যাল, হ্যাঁ, এখন এখানে কি একটা মূলত এনার্জি ট্রান্সফার করা হচ্ছে না? আপনি যদি যে ডিভাইস, আপনার ডিভাইস থেকে ধরেন আপনি কারোর সাথে কথা বলছেন বা মানে কারোর সাথে কথাটা রিসিভ করছেন, এই কথাটা পাঠানোর জন্য যে ইলেকট্রোম্যাগনেটিক
সিগন্যাল যে জেনারেট করা হচ্ছে এটা তো এমনি জেনারেট হচ্ছে না, এর একটা এনার্জি মূলত একটা ইলেকট্রিক্যাল সিগন্যালটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? বা যদি ওয়্যার্ড যদি চ্যানেল হয়, হ্যাঁ, সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে পাঠানো হচ্ছে। তো এই সিগন্যালটা পাঠানোর জন্য এনার্জি দরকার, তাই না? Yes, sir. তো সিগন্যালটার মধ্যে এনার্জি মানে এখানে মূলত আমার সিগন্যালের যে এনার্জি, ঠিক আছে, এই সিগন্যাল যে পাওয়ার, সেই পাওয়ারটা আসলে মানে পাওয়ার বলতে প্রতি সেকেন্ডে যে পরিমাণ এনার্জি খরচ করা সেটা হচ্ছে পাওয়ার। তো এখানে যে সিগন্যাল যে পাওয়ার, সেই যেই পাওয়ারটা আসলে আমার ব্যবহার করা হচ্ছে, তথ্য ধারণ করতেছে এবং টোটাল যে ট্রান্সমিট করা হচ্ছে তার যে রেশিও, ঠিক আছে, যেটার মধ্যে তথ্য আছে ডিভাইডেড বাই যে টোটাল যে পাওয়ার যেটা আমরা ট্রান্সমিট করছি তার যে রেশিও, সেই রেশিওটা হচ্ছে আমাদের এফিশিয়েন্সি। মানে এখানে বিষয়টা কিভাবে প্রকাশ করা যায় যে এফিশিয়েন্সি অফ AM ইজ ইকুয়াল টু PS ওভার PT ইনটু 100। এখানে PS হচ্ছে সিগন্যাল পাওয়ার এবং PT হচ্ছে ট্রান্সমিটেড পাওয়ার। মানে হচ্ছে সিগন্যাল পাওয়ার মানে যেই সিগন্যালটার মধ্যে আসলে তথ্য আছে, PS হচ্ছে যে সিগন্যালটার মধ্যে তথ্য আছে এবং PT হচ্ছে যে সিগন্যালটা আমরা পাঠাচ্ছি। কথা বুঝতে পারছেন? মানে PS হচ্ছে যে সিগন্যালটার মধ্যে তথ্য আছে সেই সিগন্যালের পাওয়ার ডিভাইডেড বাই PT যে সিগন্যালটা আমরা ট্রান্সমিট করছি, এই রেশিওটা হচ্ছে আমার AM সিগন্যালের এফিশিয়েন্সি। এবং এটা আনডিস্টর্টেড মডুলেশনের জন্য আমাদের সর্বোচ্চ হচ্ছে 33.33%। আচ্ছা, এই জিনিসটা আনডিস্টর্টেড কেন বলতেছি, কেন 33.33% বলতেছি, এটা আমরা যখন এই টপিকটাতে আসবো তখন আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এটা স্টেপ বাই স্টেপ আসবে। স্যার মডুলেশন ইন্ডেক্সটা একটু বলুন স্যার। মডুলেশন ইনডেক্স, আচ্ছা, মডুলেশন ইনডেক্স আসলে অ্যাপ্লিকেশন মডুলেশনের ডেপথ বোঝায়, ঠিক আছে, অ্যাপ্লিকেশন মডুলেশনের ডেপথ বোঝায়। মানে এটা হচ্ছে মডুলেশন ইনডেক্সের ইয়া হচ্ছে এরকম যে AM ওভার AC অর্থাৎ মেসেজ অ্যামপ্লিটিউড ওভার ক্যারিয়ার অ্যামপ্লিটিউড, দুইটার কোন অনুপাত। এটা তো মেন মডুলেশন ইন্ডেক্সের মেন ক্লাসে পরবর্তীতে আলোচনা করব। হ্যাঁ, এগুলো সামনে আসবে। আমরা কিন্তু দেড়টার সময় আর একটা ক্লাস হবে, এটা কিন্তু মেকআপ ক্লাস। দেড়টার সময় কিন্তু আমাদের ক্লাস, অরিজিনাল ক্লাস, দেড়টার